ছেলেটার বয়স তখন 6 আর তার পাশে শুয়ে থাকতো এমন একজন যাকে শুধু সেই দেখতে পেত। আজ তার বয়স 28, বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে, অথচ প্রতি রাতে সবার ঘরের আলমারির আয়নায় ভেসে ওঠে একটা ছায়া যে ফিসফিস করে বলে, তুমি আমার। আর তার 1000 মাইল দূরে হিমাচলের এক পাহাড়ি গ্রামে একজন মানুষ গত 12 বছর ধরে একই স্বপ্ন দেখে আসছিল। একটা ঝুলন্ত সেতু ভেঙে পড়ছে নদীর বুকে, আর নিচে ভেসে যাচ্ছে চেনা চেনা মুখ। যতদিন না গত বছরের সেই মেলার রাতে সে নিজের চোখে দেখল স্বপ্নটা সত্যি হয়ে যাচ্ছে একদম তার চোখের সামনে। শ্রোতা বন্ধুরা, আপনারা এখন প্রবেশ করছেন অশরীরীর সেই বিশেষ জগতে, যেখানে সন্ধ্যার শেষ আলোটুকু মিলিয়ে যাওয়ার সাথে সাথে শুরু হয় আমাদের ভয়ের যাত্রা। আজ সোমবার সন্ধ্যা 7টা বাজে। সময়টা একটু লক্ষ্য করুন, কারণ সন্ধ্যা 7টা আর রাত 9টা এই দুটো সময় মানেই অশরীরীর ভয়ের আসর বসে যায়। আর সেই আসরে আজ আপনাদের স্বাগত জানাচ্ছি বিশেষভাবে। দিনের আলো যখন নিভে আসে, যখন ঘরের কোণে কোণে অন্ধকার জমতে শুরু করে, ঠিক তখনই খুলে যায় সেই অদৃশ্য দরজাগুলো, যার ওপারে লুকিয়ে থাকে এমন সব সত্য ঘটনা যা শুনলে মনে হয়, এ আমার কিভাবে সম্ভব, অথচ ঘটেছে, সত্যিই ঘটেছে। আজ আপনাদের সামনে নিয়ে আসছি এপিসোড 115-এর দুটি এমন ঘটনা যা শুনলে আপনার মেরুদণ্ড বেয়ে নেমে যাবে এক হিম স্রোত। ঘরের কোণের অন্ধকারটুকুও আপনাকে অন্যভাবে তাকাতে বাধ্য করবে। রাতের নীরবতায় যখন বাতাস থমকে যায়, যখন ঘড়ির কাঁটা 9টার ঘরে গিয়ে দাঁড়ায়, তখন বুকের ভেতর যে চাপা শিরশিরানি জেগে ওঠে, সেটাই অশরীরীর আসল পরিচয়। মনে রাখবেন, সন্ধ্যা 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর প্রতিবার নতুন এক ভয় নিয়ে আসে, প্রতিবার নতুন এক সত্যি ঘটনা যা কাউকে না কাউকে সত্যিই গ্রাস করে নিয়েছিল। আজকের প্রথম ঘটনাটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে, মুর্শিদাবাদ জেলার এক প্রত্যন্ত এলাকা থেকে। একটি ছেলের ছোটবেলা থেকেই তার সঙ্গে থাকছে এমন কিছু যাকে সে নিজেও পুরোপুরি চেনে না, বোঝে না, শুধু জানে সেই উপস্থিতি তাকে কখনো একা ছাড়েনি। 22 বছর ধরে সে যার সাথে ঘর করেছে, সেই উপস্থিতি যখন তার বিয়ের খবর পেল, তখন কি ঘটল তা শুনলে আপনি বুঝবেন, কিছু সম্পর্ক রক্তের নয়, কিছু সম্পর্ক এই পৃথিবীরও নয়। আর দ্বিতীয় ঘটনাটি আমাদের নিয়ে যাবে হিমাচল প্রদেশের পাহাড়ি কোলে এক ছোট্ট গ্রামে, যেখানে একজন মানুষের স্বপ্ন 12 বছর ধরে তাকে একই দৃশ্য দেখিয়ে গেছে। একটা সেতু, একটা নদী, আর কিছু মুখ যাদের সে চিনতই না। সেই স্বপ্ন যেদিন বাস্তবে রূপ নিল, সেদিন রাতের কথা সে আজও ভুলতে পারে না। প্রতিটি ঘটনাই সাম্প্রতিক, প্রতিটি ঘটনার সাক্ষী রয়েছেন একাধিক ব্যক্তি, আর প্রতিটি ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন তারাই যারা নিজের চোখে নিজের জীবনে এসব সয়ে গেছেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তবে তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, প্লিজ সাবস্ক্রাইব বাটন আর পাশের বেল আইকনটা টিপে সব নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের সদস্য, তারা আজকের এপিসোডের লাইক বাটনে চাপ দিন আর কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের ভয় বুকে নিয়ে শেষ পর্যন্ত থাকার সাহস রাখেন। চলুন শুরু করা যাক এপিসোড 115-এর প্রথম ঘটনা। প্রথম ঘটনা, 22 বছরের সঙ্গী, মুর্শিদাবাদের সেই ছেলেটির ঘরে যে থাকে, যাকে কেউ দেখে না। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ইমরান হোসেন। ইমরান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগের কাছাকাছি একটি গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একটি বেসরকারি ফার্মে অ্যাকাউন্টসের কাজ করেন। বয়স 28। ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত তার জীবনের প্রতিটি বাঁকে জড়িয়ে আছে এমন একটা উপস্থিতি যাকে সে নিজেও পুরোপুরি চেনেন না, অথচ সেই উপস্থিতি তাকে চেনে সবচেয়ে ভালোভাবে। অসংখ্য ধন্যবাদ ইমরানকে তার জীবনের এই দীর্ঘ, জটিল আর গায়ে কাটা দেওয়া সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি ইমরানের ভাষায় বলছি, যেভাবে তিনি দীর্ঘ একটা ভয়েস মেসেজে কাঁপা গলায় সবটা বর্ণনা করেছেন, ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমার জন্ম 1998 সালে মুর্শিদাবাদের একটা ছোট্ট গ্রামে। বাবা ছিলেন কৃষক, মা গৃহিণী। আমরা 3 ভাই বোন, আমি মেজো। ছোটবেলার কথা যতটুকু মনে পড়ে, তার মধ্যে সবচেয়ে স্পষ্ট যে স্মৃতিটা, সেটা হলো আমার একটা বন্ধু ছিল যাকে আমি ছাড়া আর কেউ দেখতে পেত না। আমার বয়স তখন 5 বা 6। মা বলতেন আমি নাকি প্রায়ই একা একা কথা বলতাম। উঠোনে বসে, ঘরের কোণে বসে কারো সাথে যেন গল্প করছি, হাসছি, মাঝে মাঝে রাগও করছি।
মা প্রথমে ভাবতেন এটা বাচ্চাদের স্বাভাবিক কল্পনার খেলা, কিন্তু একদিন তিনি জিজ্ঞেস করলেন, তুই কার সাথে কথা বলিস? আমি সহজভাবেই উত্তর দিলাম, ভাইয়ের সাথে। কোন ভাই? ওই যে আমার পাশে বসে থাকে। আমাদের পরিবারে আমার আর কোনো বড় ভাই ছিল না। আমার বড় ভাই তখনও জন্মাননি, পরে জন্মেছেন। অথচ আমি ছোটবেলা থেকেই কাউকে ভাই বলে ডাকতাম, যে শুধু আমার পাশে পাশে থাকত। প্রথম দিকে পরিবার বিষয়টা নিয়ে খুব একটা চিন্তিত ছিল না। গ্রামের ছোট ছোট বাচ্চাদের মধ্যে এরকম কাল্পনিক বন্ধুর গল্প তো অস্বাভাবিক কিছু নয়, কিন্তু কিছু ঘটনা ছিল যা শুধু কল্পনা দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমার বয়স যখন 7, তখন একটা ঘটনা ঘটে যা পরিবারের সবাইকে প্রথমবারের মতো সত্যিই ভাবিয়ে তোলে। আমাদের বাড়ির পেছনে একটা পুরনো পুকুর ছিল, গভীর, আর তার পাড়ে কোনো বেড়া ছিল না। একদিন বিকেলে আমি একা একা খেলতে খেলতে পুকুরের একদম কিনারায় চলে গিয়েছিলাম। পা পিছলে যাচ্ছিল, আমি পড়েই যেতাম পানিতে। কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রতিবেশী এক কাকিমা দূর থেকে দেখলেন আমাকে কেউ যেন পেছন থেকে টেনে ধরল। তার ভাষায় মনে হলো একটা ছায়া তোমার জামার পেছনটা ঝরে টেনে নিল। আমি মাটিতে পড়ে গেলাম, কিন্তু পুকুরে পড়লাম না। বাড়িতে এসে যখন এই কথা বলা হলো, তখন মা আমাকে জিজ্ঞেস করলেন, কে তোকে ধরেছিল? আমি স্বাভাবিকভাবেই বললাম, ভাই ধরেছে। এরকম আরও কয়েকটা ঘটনা ঘটেছিল আমার শৈশবে। একবার আমি জ্বরে পড়েছিলাম খুব বাজেভাবে। ডাক্তার বলেছিলেন অবস্থা ভালো না, হাসপাতালে নিতে হতে পারে। সেই রাতে মা আমার পাশে জেগে বসেছিলেন। তিনি বলেন, রাত গভীর হতে হতে তিনি দেখলেন ঘরের তাপমাত্রা যেন হঠাৎ অনেকটা বেড়ে গেল, আর আমার কপালের ঠিক ওপরে বাতাসটা কাঁপছে, যেন কেউ ফু দিচ্ছে। ভোরবেলা আমার জ্বর হঠাৎ নেমে গেল। ডাক্তার নিজেও অবাক হয়েছিলেন এত দ্রুত সুস্থ হয়ে যাওয়ায়। এই ধরনের প্রতিরক্ষামূলক ঘটনাগুলো আমার শৈশবে বারবার ঘটেছে। সাপের কামড় থেকে বাঁচা, গাছ থেকে পড়ে গিয়ে অক্ষত থাকা, রাস্তায় গাড়ির সামনে চলে গিয়েও শেষ মুহূর্তে কেউ যেন টেনে সরিয়ে নেওয়া। প্রতিবারই আমি বলতাম, ভাই বাঁচিয়েছে। কিন্তু এই উপস্থিতির আর একটা দিকও ছিল, যা ততটা মধুর ছিল না। আমার বয়স যখন 10, তখন আমার দাদি একবার বাড়িতে এসে বলেছিলেন, এই ছেলেটার সাথে যা থাকে সেটা মানুষ নয়। তিনি স্পষ্ট করে বলেছিলেন, এটা একটা জিন। গ্রামের পুরনো মানুষদের বিশ্বাস অনুযায়ী কখনো কখনো ছোট বাচ্চাদের সাথে জিন সংযুক্ত হয়ে যায়, বিশেষ করে যদি জন্মের সময় বা শৈশবে কোনো বিশেষ ঘটনা ঘটে থাকে। দাদি বলেছিলেন, আমার জন্মের রাতে নাকি আমাদের বাড়ির উঠোনে এক অদ্ভুত শব্দ শোনা গিয়েছিল, শিশুর কান্নার মতো। কিন্তু সেই কান্না আমার ছিল না, কারণ তখন আমি জন্মাইনি। দাদি একজন হুজুরের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন আমাকে, কিন্তু বাবা রাজি হন। বাবার যুক্তি ছিল, ছেলেটা তো ভালোই আছে, কোনো ক্ষতি তো হচ্ছে না। আর সত্যি, যতদিন আমি ছোট ছিলাম ততদিন সেই উপস্থিতি যেন শুধু রক্ষাকর্তার ভূমিকাই পালন করেছে। কিন্তু সমস্যা শুরু হলো যখন আমি কিশোর বয়সে পা দিলাম। ক্লাস 9-এ পড়ার সময় আমার একটা মেয়ের প্রতি ভালো লাগা তৈরি হয়েছিল, স্কুলের সহপাঠী। সাধারণ কিশোর বয়সের ব্যাপার, কিছুই গুরুতর না। কিন্তু সেই সময় থেকে আমার ঘরে অদ্ভুত জিনিস ঘটতে শুরু করলো। রাতে ঘুমোতে গেলে মনে হতো কেউ আমার পাশে শুয়ে আছে, আমার গা ঘেঁষে। আমার বইয়ের পাতা নিজে নিজে উল্টে যেত। একবার সেই মেয়ের নাম লেখা একটা চিরকুট আমি লুকিয়ে রেখেছিলাম বইয়ের ভাঁজে। পরদিন সকালে দেখি সেই চিরকুটটা পুড়ে ছাই হয়ে গেছে, অথচ বইয়ের আর কোনো ক্ষতি হয়নি, ঘরে আগুনের কোনো চিহ্নই নেই। আমি প্রথমে ভয় পেলেও পরে ব্যাপারটা মেনে নিতে শুরু করলাম। মনে হতো এই উপস্থিতি বুঝি আমাকে রক্ষা করার জন্যই এমন করছে, হয়তো আমার ভালোর জন্যই। সেই সময় থেকে আমি ঠিক করলাম এই বিষয়টা নিয়ে আর বেশি না ভাবাই ভালো। জীবন এগিয়ে চলল, কলেজ শেষ হলো, চাকরি পেলাম, জীবনটা মোটামুটি স্বাভাবিক পথেই চলছিল। কিন্তু গত বছর 2025 সালের শুরুর দিকে আমার পরিবার আমার বিয়ের কথাবার্তা শুরু করল। মেয়েটির নাম সাবিনা ইয়াসমিন, পাশের গ্রামের। দুই পরিবারের মধ্যে কথা হলো, দেখাশোনা হলো, সবকিছুই ভালোভাবেই এগোচ্ছিল। ফেব্রুয়ারি মাসে আংটি বদল হলো। বিয়ের তারিখ ঠিক হলো জুনের শেষ সপ্তাহে। আংটি বদলের রাত থেকেই শুরু হলো এমন সব ঘটনা যা আমার এতদিনের শান্ত জীবনকে এক মুহূর্তে এলোমেলো করে দিল। সেই রাতে বাড়ি ফিরে আমি শুয়ে পড়েছিলাম, ক্লান্ত কিন্তু খুশি মনে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল এক অদ্ভুত অনুভূতিতে। মনে হলো কেউ আমার বুকের উপর ভর দিয়ে বসে আছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি চোখ খুলতে পারছিলাম না, শরীর নাড়াতে পারছিলাম না, সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছিলাম। শুধু কানে শুনতে পাচ্ছিলাম একটা কণ্ঠস্বর খুব কাছ থেকে ফিসফিস করে বলছে,
তুমি আমার, তুমি আর কারো হতে পারবে না। আমি প্রাণপণে নড়ার চেষ্টা করলাম, আর হঠাৎ যেন সব স্বাভাবিক হয়ে গেল। আমি উঠে বসলাম, ঘামে ভিজে গেছি সারা শরীর। ঘরে কেউ নেই, কিন্তু সেই কণ্ঠস্বরটা কানে লেগে রইল অনেকক্ষণ। আমি প্রথমে ভাবলাম এটা স্রেফ একটা দুঃস্বপ্ন, বিয়ের চাপ থেকে তৈরি হওয়া মানসিক উদ্বেগ। কিন্তু পরের কয়েক সপ্তাহে যা ঘটল তা আর দুঃস্বপ্ন বলে উড়িয়ে দেওয়া গেল না। প্রথমত, সাবিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। কোনো নির্দিষ্ট রোগ নয়, শুধু অস্বাভাবিক দুর্বলতা, ঘুমের মধ্যে আঁতকে ওঠা, খাওয়ায় অরুচি। তার পরিবার ডাক্তার দেখালো, রক্ত পরীক্ষা করালো, কিছুই পাওয়া গেল না শরীরে। কিন্তু সাবিনা বলতো, রাতে তার ঘুমের মধ্যে কেউ একজন তার গলা চেপে ধরে, তার কানে কানে বলে, তুমি ওকে পাবে না। আমি যখন প্রথম এই কথা শুনলাম, আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ এই একই কণ্ঠস্বরের কথা আমি নিজেও শুনেছিলাম। দ্বিতীয়ত, আমাদের বাড়িতে অদ্ভুত শব্দ আর ঘটনা বাড়তে লাগল। রাতে আলমারির দরজা নিজে নিজে খুলে যেত, বন্ধ করলেও আবার খুলে যেত। একদিন সকালে দেখা গেল আমার ঘরের আয়নায় কুয়াশার মতো একটা আস্তরণ পড়ে আছে, যদিও ঘরে কোনো বাষ্প তৈরির কারণ ছিল না। আর সেই কুয়াশার ভেতর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল একটা হাতের ছাপ, যেন কেউ আয়নাটা ছুঁয়ে গেছে ভেতর থেকে। মা একদিন আমার ঘরে ঢুকে দেখলেন আমার বিয়ের শেরওয়ানি, যেটা সদ্য বানানো হয়েছিল, তার হাতার একটা অংশ কে যেন কেটে ফেলেছে। ধারালো কোনো জিনিস দিয়ে নয়, যেন আছড়ে ছিঁড়ে ফেলা হয়েছে। আর সেই কাটা জায়গাটায় লেগে আছে এক ধরনের কালচে দাগ, পোড়া দাগের মতো। আমি তখন প্রথমবারের মতো সিদ্ধান্ত নিলাম, এই বিষয়টা নিয়ে আর চুপ করে থাকব না। আমি মাকে সব খুলে বললাম, ছোটবেলার সেই ভাইয়ের কথা, দাদির সাবধানবাণীর কথা, আর এখন যা ঘটছে তার কথা। মা শুনে অনেকক্ষণ চুপ হয়ে রইলেন, তারপর বললেন, আমি জানতাম এমন একদিন আসবে। আমরা গ্রামের একজন পরিচিত আলেমের কাছে গেলাম, যাকে সবাই ডাকে কারি জিয়াউল হক বলে। তিনি বহু বছর ধরে এই ধরনের সমস্যা নিয়ে কাজ করেন বলে পরিচিত। আমি তাকে পুরো ঘটনা খুলে বললাম। তিনি অনেকক্ষণ চুপ করে শুনলেন, তারপর বললেন, এটা সাধারণ কোনো জিন নয়। এই ধরনের জিন যারা শৈশব থেকে একজন মানুষের সাথে এভাবে যুক্ত থাকে, তারা অনেক সময় মানুষটির প্রতি এক ধরনের আসক্তি তৈরি করে ফেলে। সে নিজেকে রক্ষাকর্তা ভাবে, কিন্তু আসলে সে দখলদার হয়ে ওঠে। কারি সাহেব আমাদের বাড়িতে আসতে রাজি হলেন। তিনি বললেন, আগে তিনি পরিস্থিতি বুঝবেন, তারপর নির্প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তিনি যেদিন বাড়িতে এলেন, সেদিন সন্ধ্যায় ঘটল এমন কিছু যা আমি কোনোদিন ভুলব না। কারি সাহেব আমার ঘরে বসে কোরআন তেলাওয়াত শুরু করলেন। প্রথম কয়েক মিনিট সব স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ ঘরের লাইট কেঁপে উঠল, একবার নিভল, আবার জ্বলল। তারপর ঘরের জানালার পর্দা, যা বন্ধ জানালার সাথে আটকানো ছিল, সেটা প্রবল বাতাসে উঠতে শুরু করল, যদিও জানালা বন্ধ ছিল। কারি সাহেব তেলাওয়াত থামালেন না, বরং আরও জোরে পড়তে লাগলেন। আর তখনই ঘরের কোণ থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর, গম্ভীর, ভাঙা, রাগে কাঁপা একটা কণ্ঠ। সেই কণ্ঠ বলল, আমি ওকে ছোটবেলা থেকে আগলে রেখেছি, তোমরা কারা ওকে আমার থেকে কেড়ে নেওয়ার? মা ভয়ে কেঁদে ফেললেন। কারি সাহেব শান্তভাবে বললেন, তুমি যদি সত্যিই ওকে ভালোবাসো, তাহলে ওর সুখের জন্যই তোমার সরে যাওয়া উচিত। ওর একটা স্বাভাবিক জীবন পাওয়ার অধিকার আছে। সেই কণ্ঠস্বর আবার বলল, কিন্তু এবার একটু অন্য রকম স্বরে, যেন কষ্ট মেশানো রাগ। ওর বাবার দাদা আমাকে ডেকেছিল বহু বছর আগে, যখন এই পরিবারের একটা ছেলে নদীতে ডুবে মরতে বসেছিল। আমি তাকে বাঁচিয়েছিলাম, বিনিময়ে আমাকে এই পরিবারের পরের প্রজন্মের একজনের সাথে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। আমি ইমরানকে বেছে নিয়েছি, আমি তাকে রক্ষা করেছি সব সময়, আমি তাকে ছাড়তে পারি না। এই কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এই গল্পটা আমি কোনোদিন শুনিনি। আমার বাবার দাদা সম্পর্কে এমন কোনো কাহিনীও আমি জানতাম না। পরে অবশ্য মা জানালেন, এমন একটা পারিবারিক গুজব তিনি ছোটবেলায় শুনেছিলেন বটে, কিন্তু কখনো বিশ্বাস করেননি। কারি সাহেব সেই উপস্থিতির সাথে অনেকক্ষণ কথা বললেন, বোঝালেন যে একটা পুরনো প্রতিশ্রুতির বদলে একজন মানুষের সারা জীবন আটকে রাখা ঠিক নয়। তিনি বললেন, ইমরানের এখন নিজের পরিবার আসছে, নিজের সংসার আসছে, আর এই উপস্থিতিকে এখন তার নিজের পথ খুঁজে নিতে হবে।
হয় মুক্তির পথ, নয়তো অন্তত একটা সম্মানজনক দূরত্বের পথ। প্রায় ঘণ্টাখানেক ধরে চলল এই প্রক্রিয়া। মাঝে মাঝে ঘরে আলো কেঁপে উঠছিল, মাঝে মাঝে এক অদ্ভুত ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছিল ঘরের ভেতর দিয়ে। শেষের দিকে সেই কণ্ঠস্বর অনেকটা স্থিমিত হয়ে গেল, যেন ক্লান্ত, যেন পরাজিত। শেষ যে কথাটা শোনা গিয়েছিল তা ছিল, ঠিক আছে, কিন্তু আমি পুরোপুরি যাব না, আমি দূর থেকে দেখব। যদি কখনো ওর কোনো বিপদ হয়, আমি আবার ফিরে আসব। এরপর ঘরের পরিবেশ হঠাৎ স্বাভাবিক হয়ে গেল। লাইট স্থির হলো, পর্দা পড়ে গেল নিজের জায়গায়, বাতাসের সেই হঠাৎ ঝাপটাও থেমে গেল। সেই রাতের পর থেকে আমার ঘরে অদ্ভুত ঘটনা একদম কমে গেল। সাবিনার শরীরও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলো। জুনের শেষ সপ্তাহে পরিকল্পনা মতোই আমাদের বিয়ে হয়ে গেল, কোনো বাধা ছাড়াই, কোনো অস্বাভাবিক ঘটনা ছাড়াই। কিন্তু একটা জিনিস আজও থেকে গেছে। মাঝে মাঝে, বিশেষত যখন আমি কোনো বিপদের মুখে পড়ি, গত মাসে যেমন একবার বাইক দুর্ঘটনায় পড়তে পড়তে শেষ মুহূর্তে বেঁচে গিয়েছিলাম। ব্রেক হঠাৎ কাজ না করা সত্ত্বেও বাইকটা নিজে থেকেই যেন একটু সরে গিয়েছিল রাস্তার পাশের গাছ থেকে। তখন আমি ঘাড়ের কাছে অনুভব করি এক চেনা শীতলতা। আমি জানি সেই উপস্থিতি এখনও আশেপাশে কোথাও আছে, হয়তো দূরে, হয়তো নিঃশব্দে, কিন্তু আছে। সাবিনা এখনো মাঝে মাঝে রাতে স্বপ্নে দেখে একটা ছায়ামূর্তি দূর থেকে আমাদের দিকে তাকিয়ে আছে, না কাছে আসে, না সম্পূর্ণ মিলিয়ে যায়, শুধু তাকিয়ে থাকে। ইমরানের শেষ কথাগুলো আমার মনে গেঁথে আছে। তিনি বলেছিলেন, ভাই, কিছু সম্পর্ক রক্তের হয় না, আত্মারও হয় না, তবু তারা আমাদের জীবনে গেঁথে যায় এমনভাবে যে তাদের থেকে সম্পূর্ণ মুক্তি বোধহয় কখনো হয় না। আমি জানি না সেই উপস্থিতি আমার জীবনে আশীর্বাদ নাকি অভিশাপ। শুধু এটুকু জানি, যেদিন আমার সত্যিকারের বিপদ আসবে, সেদিন হয়তো আবার তাকে অনুভব করব, হয়তো শেষবারের মতো। এই ছিল আজকের প্রথম ঘটনা। সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। আমরা এবার পাড়ি দেব হিমাচল প্রদেশের এক নিরিবিলি পাহাড়ি গ্রামে, যেখানে একটা স্বপ্ন 12 বছর ধরে একজন মানুষকে তাড়া করেছে। আর সেই স্বপ্ন একদিন বাস্তবে রূপ নিয়েছিল, ঠিক যেমনটা স্বপ্নে দেখা গিয়েছিল, প্রতিটা খুঁটিনাটি মিলিয়ে। দ্বিতীয় ঘটনা, 12 বছরের একটা স্বপ্ন, হিমাচলের সেই সেতু যা স্বপ্নেই প্রথম ভেঙেছিল। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। সৌম্যদীপ মূলত কলকাতার বাসিন্দা, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু তার পারিবারিক শিকড় হিমাচল প্রদেশের কুলু জেলার একটি ছোট্ট গ্রামে, যেখানে তার ঠাকুরদা বসতি গড়েছিলেন বহু বছর আগে। ছোটবেলা থেকেই গরমের ছুটিতে সৌম্যদীপ সেই গ্রামে যেতেন, আর সেই গ্রামের সাথে জড়িয়ে আছে তার জীবনের সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ সৌম্যদীপকে তার এই দীর্ঘ, রহস্যময় সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সৌম্যদীপের ভাষায় বলছি, যেভাবে তিনি বিস্তারিতভাবে লিখে পাঠিয়েছেন, ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমার বয়স যখন 8, তখন থেকেই আমি একটা স্বপ্ন দেখা শুরু করি। প্রথমবার যখন দেখেছিলাম, তখন সেটাকে স্বাভাবিক দুঃস্বপ্ন ছাড়া আর কিছু মনে হয়নি। কিন্তু সমস্যা হলো, সেই স্বপ্নটা বারবার ফিরে আসতে লাগলো, মাসে 1-2 বার, কখনো কয়েক মাস বিরতি দিয়ে, কিন্তু প্রতিবারই একই দৃশ্য, একই জায়গা। স্বপ্নে আমি দেখতাম একটা পাহাড়ি নদী প্রবল স্রোতে বয়ে যাচ্ছে, আর তার উপর একটা ঝুলন্ত কাঠের সেতু। সেতুটা চেনা চেনা লাগতো, কিন্তু ঠিক কোথায় দেখেছি বলতে পারতাম না। স্বপ্নে আমি সবসময় সেতুর এক পাশে দাঁড়িয়ে থাকতাম, আর সেতুর ওপারে অনেক মানুষ জড়ো হতো, কারো মুখ স্পষ্ট, কারো মুখ ঝাপসা। তারপর হঠাৎ সেতুটা কাঁপতে শুরু করত, একটা একটা করে কাঠের পাততন ভেঙে পড়তে শুরু করত নদীতে, আর মানুষগুলো চিৎকার করতে করতে পড়ে যেত জলে। আমি স্বপ্নে চিৎকার করার চেষ্টা করতাম, সতর্ক করার চেষ্টা করতাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোতো না। প্রতিবার ঘুম ভাঙত ঘামে ভিজে,
হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে হতে। প্রথম কয়েক বছর আমি এই স্বপ্নের কথা কাউকে বলিনি। ভেবেছিলাম এটা স্রেফ একটা বাজে দুঃস্বপ্ন, যা সব বাচ্চাদের কম বেশি হয়। কিন্তু সমস্যা হলো, স্বপ্নটা সময়ের সাথে আরও স্পষ্ট হতে লাগলো, আরও বিস্তারিত হতে লাগলো। বয়স যখন 12, তখন প্রথমবার আমি স্বপ্নে সেতুর ওপারের মানুষদের মুখ স্পষ্ট দেখতে পেলাম। তাদের মধ্যে একজন ছিল মাঝবয়সী একজন পুরুষ, পরনে লাল রঙের পাগড়ি, মুখে গোঁফ। আরেকজন ছিল একজন তরুণী, হলুদ রঙের ওড়না পরা। আমি তাদের চিনতাম না, কিন্তু স্বপ্নে তাদের মুখ এত স্পষ্ট ছিল যে ঘুম ভাঙার পরও আমি সেই মুখগুলো আঁকতে পারতাম, যদি আমার আঁকার হাত ভালো হতো। বয়স যখন 15, সেই বছরই প্রথমবার আমি গ্রামে গিয়ে সেতুটা চিনতে পারলাম। আমাদের গ্রামের নাম শ্যামাকুটি, কুলু জেলার তীর্থন উপত্যকার কাছাকাছি একটা ছোট্ট জনপদ। গ্রাম থেকে কিছুটা দূরে একটা পুরনো কাঠের ঝুলন্ত সেতু আছে, যেটাকে স্থানীয়রা বলে কালীঘাট সেতু। এই সেতু দিয়ে গ্রামের মানুষ নদীর ওপারের একটা ছোট্ট মন্দিরে যাতায়াত করে। বিশেষ করে বছরে একবার যে মেলা হয়, সেই মেলার সময় প্রচুর মানুষ এই সেতু পার হয়। আমি যখন প্রথমবার সেই সেতুর সামনে দাঁড়ালাম, তখন আমার সারা শরীর হিম হয়ে গিয়েছিল। এটাই সেই সেতু যেটা আমি বছরের পর বছর স্বপ্নে দেখে আসছি। আমি বাবাকে এই কথা বললাম। বাবা প্রথমে হাসলেন, ভাবলেন আমি হয়তো আগে কোনোভাবে এই সেতু দেখেছি, ভুলে গেছি, আর সেটাই স্বপ্নে ফিরে আসছে। কিন্তু আমার ঠাকুমা, যিনি তখনও বেঁচে ছিলেন, তিনি ব্যাপারটা শুনে অনেক বেশি গুরুত্ব দিলেন। তিনি বললেন, এই সেতুর একটা পুরনো ইতিহাস আছে। ঠাকুমা বললেন, বহু বছর আগে, প্রায় 40 বছর আগে, এই সেতুতে একবার একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। মেলার দিন প্রচুর মানুষ একসাথে সেতু পার হচ্ছিল, আর হঠাৎ সেতুর একটা অংশ ভেঙে পড়েছিল। বেশ কয়েকজন মানুষ নদীতে পড়ে গিয়েছিলেন, তাদের মধ্যে কয়েকজনের আর খোঁজ পাওয়া যায়নি। সেই থেকে গ্রামের মানুষ মেলার সময় সেতু নিয়ে খুব সতর্ক থাকে। প্রতিবার মেলার আগে সেতু পরীক্ষা করা হয়, মেরামত করা হয়। ঠাকুমা আরও বলেছিলেন, এমন বিশ্বাসও আছে যে যারা সেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, তাদের আত্মা এখনও নদীর আশেপাশে ঘোরাফেরা করে, আর মাঝে মাঝে তারা ভবিষ্যতে কি ঘটতে চলেছে তা স্বপ্নের মাধ্যমে কাউকে কাউকে দেখিয়ে দেয়, যেন কেউ একজন আগে থেকে সতর্ক হয়ে অন্যদের বাঁচাতে পারে। এই কথা শুনে আমি প্রথমে ভয় পেলেও পরে ভাবলাম এটা নিশ্চয়ই একটা গ্রাম্য বিশ্বাস। আমি কলকাতায় ফিরে গেলাম, পড়াশোনা করলাম, চাকরিতে ঢুকলাম। বছরের পর বছর কেটে গেল, কিন্তু স্বপ্নটা থেকে গেল। মাঝে মাঝেই ফিরে আসতো একই দৃশ্য, একই সেতু, একই মানুষগুলো ভেসে যাওয়ার দৃশ্য। 2024-এর শেষ দিকে একটা পরিবর্তন এলো স্বপ্নে। এতদিন স্বপ্নে আমি শুধু দূর থেকে দেখতাম দৃশ্যটা, কিন্তু সেই বছর থেকে স্বপ্নে আমি নিজেও সেতুর উপরে দাঁড়িয়ে থাকতে শুরু করলাম, ঠিক সেই মুহূর্তে যখন সেতু ভাঙতে শুরু করে। আর সেই স্বপ্নে আমি প্রথমবারের মতো একটা তারিখ স্পষ্ট দেখলাম, কোথাও একটা ক্যালেন্ডারে লেখা বা কারো মুখে বলা জুনের মেলা। আমি তখন বুঝতে পারলাম এই স্বপ্নের সাথে আমাদের গ্রামের বার্ষিক মেলার একটা সম্পর্ক আছে। 2025-এর জুন মাসে আমি ছুটি নিয়ে গ্রামে গেলাম, ঠিক মেলার সময়। মনের মধ্যে একটা চাপা অস্বস্তি কাজ করছিল, কিন্তু পরিবার বা গ্রামের মানুষকে এই স্বপ্নের কথা ঠিক কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। কে বিশ্বাস করবে একটা স্বপ্নের কথা? মেলার আগের দিন আমি সেতুটার কাছে গেলাম একা একা। সেতুটা দেখতে স্বাভাবিকই লাগছিল। কাঠের পাটাতনগুলো সদ্য মেরামত করা হয়েছে বলে মনে হলো, দড়িগুলো টান টান। কিন্তু সেতুর মাঝামাঝি গিয়ে দাঁড়াতেই আমি অদ্ভুত একটা অনুভূতি পেলাম। পায়ের নিচের কাঠ যেন সামান্য কাঁপছে, যদিও বাতাস তেমন জোরালো ছিল না। আমি নিচে তাকালাম। নদীর স্রোত সেদিন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি প্রবল ছিল, কারণ কয়েকদিন আগে পাহাড়ে প্রবল বৃষ্টি হয়েছিল। জল ঘোলাটে প্রবল গর্জনে বয়ে যাচ্ছিল নিচে। সেই রাতে আমি গ্রামের মোড়ল, যাকে সবাই ডাকে বুধিরাম জ্যাঠা বলে, তার কাছে গেলাম। তিনি গ্রামের সবচেয়ে বয়স্ক আর সম্মানিত মানুষদের একজন। আমি তাকে আমার স্বপ্নের কথা পুরোটা বললাম, ছোটবেলা থেকে এই পর্যন্ত। তিনি অনেকক্ষণ চুপ করে শুনলেন, তারপর তার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, আমি জানতাম এমন একটা স্বপ্ন কারো না কারো কাছে আসবে। 40 বছর আগের সেই দুর্ঘটনার পরে আমার ঠাকুরদাও এমন স্বপ্ন দেখতেন। তিনি বলতেন, যেদিন সেই স্বপ্ন একদম স্পষ্ট হয়ে যাবে, সেদিনই বিপদ আসন্ন।
পরদিন সকালে মেলা শুরু হলো। প্রচুর মানুষ জড়ো হলো নদীর দুই পাড়ে। রঙিন পোশাক, ঢাকঢোল আর সেতু দিয়ে একে একে মানুষ পার হতে শুরু করলো মন্দিরের দিকে। আমি সেতুর কাছে দাঁড়িয়েছিলাম, বুকের ভেতর প্রবল অস্থিরতা নিয়ে। আমি বুধিরাম জ্যাঠাকে অনুরোধ করেছিলাম যেন একসাথে অনেক মানুষ সেতুতে না ওঠে, একটু একটু করে পার হয়। তিনি গ্রামের স্বেচ্ছাসেবকদের বলে দিয়েছিলেন সেতুর দুই প্রান্তে দাঁড়িয়ে ভিড় নিয়ন্ত্রণ করতে। দুপুরের দিকে যখন মেলা তুঙ্গে, তখন একদল মানুষ সেতু পার হচ্ছিল। আমি দূর থেকে লক্ষ্য করছিলাম, আর হঠাৎ আমার চোখ আটকে গেল সেতুর ওপারে দাঁড়ানো দুজন মানুষের দিকে। একজন মাঝবয়সী পুরুষ, লাল পাগড়ি পরা, মুখে গোপ, আরেকজন একটা তরুণী, হলুদ ওড়না পরা। আমার শ্বাস আটকে গেল। এরা একই মুখ যা আমি 12 বছর ধরে স্বপ্নে দেখে আসছিলাম। আমি দৌড়ে গেলাম সেতুর দিকে। স্বেচ্ছাসেবকদের চিৎকার করে বললাম, সেতু খালি করুন, এক্ষুনি, এখনই, সবাইকে নামিয়ে দিন। প্রথমে কেউ আমার কথায় গুরুত্ব দিল না, কিন্তু বুধিরাম জ্যাঠা ততক্ষণে কাছে এসে পড়েছিলেন। তিনি আমার চোখের আতঙ্ক দেখে বুঝলেন কিছু একটা ঠিক নেই। তিনি জোরে হাঁক দিলেন, গ্রামবাসীদের সতর্ক করলেন। সেতুর অপর থেকে মানুষ নামানো শুরু হলো দ্রুত। ঠিক সেই মুহূর্তে যখন সেতুতে তখনও জনা 15 মানুষ ছিল, একটা প্রচণ্ড শব্দ হলো, কাঠ ভাঙার শব্দ। সেতুর মাঝামাঝি অংশের একটা প্রধান দড়ি ছেড়ে গেল, আর সাথে সাথে কয়েকটা পাটাতন হেলে পড়ল নদীর দিকে। আতঙ্কে চিৎকার শুরু হলো চারদিকে। কয়েকজন মানুষ সেতু থেকে ছিটকে পড়লেন নদীর দিকে, কিন্তু ততক্ষণে গ্রামের স্বেচ্ছাসেবকরা দড়ি নিয়ে তৈরি ছিলেন, কারণ আমার সতর্কতার পর তারা আগে থেকেই নদীর পাড়ে উদ্ধারের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। সাথে সাথে দড়ি ছোড়া হলো, আর প্রবল চেষ্টায় 4 জনকে জল থেকে তুলে আনা হলো। কিন্তু একজন মানুষকে পাওয়া গেল না সাথে সাথে, সেই লাল পাগড়ি পরা মাঝবয়সী পুরুষটি। স্রোতের টানে তিনি অনেকটা দূরে ভেসে গিয়েছিলেন। প্রায় 20 মিনিট ধরে গ্রামের যুবকরা নদীর ধার ধরে দৌড়ে তাকে খুঁজলেন, আর শেষমেশ প্রায় আধা কিলোমিটার দূরে একটা পাথরের সাথে আটকে থাকা অবস্থায় তাকে জীবিত উদ্ধার করা হলো। সেই পুরুষটির নাম ছিল হরিশচন্দ্র, পাশের গ্রামের একজন কৃষক। তিনি বেঁচে গিয়েছিলেন, যদিও বেশ কিছুদিন হাসপাতালে কাটাতে হয়েছিল। পরে যখন আমি তার সাথে কথা বলার সুযোগ পেলাম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তার পরিবার সম্পর্কে। জানা গেল তার দাদা 40 বছর আগের সেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, ঠিক এই একই সেতুতে। আর সেই হলুদ ওড়না পরা তরুণী যাকে আমি স্বপ্নে দেখতাম, সেদিন সেতুতে ছিল না, কিন্তু পরে জানা গেল সেই দুর্ঘটনায় মারা যাওয়া মানুষদের মধ্যে একজনের নাম ছিল কমলা, যার ছবি গ্রামের পুরনো মন্দিরের একটা দেওয়ালে এখনও টাঙানো আছে স্মরণ ফলকে। আমি সেই ছবি দেখে চমকে উঠেছিলাম, অবিকল সেই মুখ যা স্বপ্নে দেখতাম। আমি বুঝতে পারলাম না কেন আমাকেই এই স্বপ্ন দেখানো হয়েছিল, কেন 12 বছর ধরে এই দৃশ্য আমার ঘুমে ফিরে এসেছিল। বুধিরাম জ্যাঠা বলেছিলেন, হয়তো তোমার রক্তেই এই গ্রামের সাথে একটা পুরনো যোগ আছে। হয়তো সেই আত্মারা চেয়েছিল এবার আর কেউ যেন হারিয়ে না যায়। দুর্ঘটনার পর সেতুটা সম্পূর্ণভাবে ভেঙে ফেলে নতুন একটা লোহার সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার কাজ এখন চলছে। সেই ঘটনার পর থেকে আমার সেই পুরনো স্বপ্নটা আর ফিরে আসেনি। মাসের পর মাস কেটে গেছে, ঘুম এখন শান্ত, কিন্তু মাঝে মাঝে রাতে ঘুমের ঠিক আগে, আধো ঘুম আধো জাগরণের সেই অদ্ভুত মুহূর্তে আমি যেন শুনতে পাই নদীর সেই গর্জন আর কাঠ ভাঙার সেই শব্দটা একদম স্পষ্ট। আমি এখনো জানি না এই ক্ষমতা, যদি একে ক্ষমতা বলা যায়, আবার কখনো ফিরে আসবে কিনা। কিন্তু একটা জিনিস আমি নিশ্চিতভাবে জানি, সেই জুনের দুপুরে যদি আমি সেই মুখগুলো না চিনতাম, যদি সেই 12 বছরের স্বপ্ন আমার মনে না থাকতো, তাহলে হয়তো সেদিন সেতুতে দাঁড়ানো 15 জন মানুষের মধ্যে অনেকেই আর ফিরতেন না। সৌম্যদীপের শেষ কথাগুলো আমার মনে গেঁথে আছে। তিনি বলেছিলেন, ভাই, স্বপ্নকে কখনো শুধু স্বপ্ন ভেবে উড়িয়ে দেবেন না। কিছু কিছু স্বপ্ন আমাদের সতর্ক করার জন্যেই আসে, কোনো অদৃশ্য জায়গা থেকে, কোনো অদৃশ্য কারণে। আর যদি কোনোদিন একই দৃশ্য বারবার দেখতে থাকেন, একই মুখ, একই জায়গা, তাহলে বুঝবেন হয়তো ভবিষ্যৎ আপনাকে আগে থেকেই কিছু একটা জানিয়ে দিতে চাইছে। এই ছিল আজকের দ্বিতীয় এবং শেষ ঘটনা। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 115-র 2টি ঘটনা আমরা শেষ করলাম। মুর্শিদাবাদের সেই ছেলেটি যার শৈশবের সঙ্গী আজও কোথাও না কোথাও আশেপাশে রয়ে গেছে, নিঃশব্দ দূর থেকে পাহারা দিয়ে যাচ্ছে।
আর হিমাচলের সেই পাহাড়ি গ্রামের মানুষটি, যার 12 বছরের স্বপ্ন একদিন বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল তাকে। আর সেই স্বপ্নই হয়ে উঠেছিল কয়েকজন মানুষের প্রাণ বাঁচানোর একমাত্র উপায়। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে এমন অনেক কিছু আছে যার ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও নেই। কখনো সেই অদৃশ্য কিছু আমাদের রক্ষা করে, কখনো আবার সেই অদৃশ্য কিছু আমাদের বন্দি করে রাখতে চায় নিজের মতো করে। আর কখনো কখনো ঘুমের মধ্যেই আমাদের কাছে পৌঁছে যায় এমন এক বার্তা যা সময়ের অনেক আগেই আমাদের সতর্ক করে দেয়। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, তা অশরীরীর সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল ashoriri@gmail.com। আপনার নাম ও পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে নিন, যাতে পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনি জানতে পারেন। মনে রাখবেন, সন্ধ্যা 7টা আর রাত 9টা মানে অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বেরোনোর পথ নেই। যতক্ষণ অন্ধকার থাকবে ততক্ষণ ঘটনা চলবে, যতক্ষণ ভয় থাকবে ততক্ষণ অশরীরী থাকবে। আগামী এপিসোডে নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা কোথাও দাঁড়িয়ে থাকবেন না, আয়নার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকবেন না, আর কোনো স্বপ্ন যদি বারবার ফিরে আসে সেটাকে অবহেলা করবেন না। আল্লাহ হাফেজ।